বিপিএল এর আগামী আসর নিয়ে বেশ কিছু তথ্য হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। কোন ৭টা দল খেলবে, কবে নাগাদ বিপিএল এর ড্রাফট হবে। এই জিনিসগুলো আমরা প্রত্যেকদিন বলার চেষ্টা করেছি বা বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে কোন ৭টা দল এবারে বিপিএল এ খেলতে যাচ্ছেন। গতকাল যখন ফারুক আহমেদ বিসিবি সভাপতি কথা বললেন তখন সেটা আরো বেশি চূড়ান্ত হয়ে গেল, একদম অফিসিয়াল হয়ে গেল যে কোন ৭টা দল খেলতে যাচ্ছেন। যেখানে নতুন করে ৩টা ফ্র্যাঞ্চাইজি আসছে। দুর্বার রাজশাহী, ঢাকার একটা দল আসবে, যেহেতু নিউটেক্স গ্রুপ আগেই সরিয়ে নিয়েছে, সাকিব খান সেটা মালিকানা নিচ্ছে, রিমার্ক হার্লেন গ্রুপ, সেটা আমরা আগে জানিয়েছি আপনাদের। আর চট্টগ্রামে যে সংশয়টা ছিল যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স থাকবে নাকি চট্টগ্রাম কিংস আসবে, শেষ পর্যন্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদেরকে বিসিবি দল দেয়নি। কারণ হচ্ছে যে বিসিবি যে শর্তগুলো দিয়েছিল সেই শর্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মানতে রাজি হয়নি বা মানতে পারেনি, সেই শর্তগুলো পূর্ণ করতে পারেনি। শেষ পর্যন্ত প্রথম দুই আসরে চট্টগ্রাম কিংস নামে যে দলটা অংশগ্রহণ করেছিল তারা আরও একবার ব্যাক করছে বিপিএল। এগুলো আপনারা সবাই জানেন। আর পুরনো 4টা ফ্র্যাঞ্চাইজি থাকছে, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স এবং হচ্ছে রংপুর রাইডার্স। এই 4টা দল থাকছে এবং নতুন 3টা দল, এই 7টা দল এবারে বিপিএল অংশগ্রহণ করবে। আর ড্রাফটের যেটা সেটা হচ্ছে যে গুঞ্জন ছিল, আমরা আপনাদেরকে অনেকবারই বলার চেষ্টা করেছি যে ভারত সিরিজের পরে বিপিএল এবার ড্রাফটটা হবে। কারণ অনেকেরই চাওয়া ছিল যে তারকা যে ক্রিকেটাররা থাকবেন, আইকন যে ক্রিকেটাররা থাকবেন, তারা যেন বিপিএল এর ড্রাফটে থাকতে পারেন, সেটা বিসিবির কাছে ফ্র্যাঞ্চাইজিদের একটা চাওয়া ছিল। শেষ পর্যন্ত সেই চাওয়াটা পূরণ হয়েছে। কারণ আপনি যদি দেখেন 12 তারিখে ভারত সিরিজটা শেষ হয়ে যাবে, এর আগে যদি ড্রাফটটা হতো, বেশ কয়েকটা গুঞ্জন ছিল যে 9, 10, 11, 12 এই সময়টার ভিতরে যে কোনো একদিন ড্রাফট হবে। কিন্তু শেষ পর্যন্ত বিসিবি সভাপতি যেটা নিশ্চিত করেছেন যে 14 অক্টোবর বিপিএল এর ড্রাফট হবে, বা নিলাম যেটাকে বলি আমরা, বা ড্রাফট যেটাই বলেন না কেন আপনি। এই হচ্ছে বিপিএল এর আপডেট। কিন্তু আমরা একটু অন্য আলোচনা করবো, বিপিএল নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে যে ফারুক আহমেদ কালকে বিপিএল নিয়ে কথা বলার সময় বেশ কিছু জিনিস সামনে এনেছেন। যেমন একটা জিনিস হতে পারে যে রাজস্ব আয় যেটা আছে সেটা ভাগের একটা ব্যাপার আছে, রাজস্ব ভাগ করা, সেইটা নিয়ে একটা আলোচনা ছিল। আমরাই খুব সম্ভবত প্রথমবার আপনাকে জানিয়েছিলাম যে বিসিবি রাজস্ব বা লভ্যাংশ শেয়ার করতে চায় বিসিবি। সেটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম, যেখানে আমরা সমকাল থেকে ফারুক আহমেদের যে একটা কোড ছিল সেই কোডটা আমরা করেছিলাম, আপনাদেরকে নিশ্চিত করেছিলাম যে ফারুক আহমেদ নিজেই বলেছিলেন যে আমরা তাদের সঙ্গে কথা বলবো, আমরা রাজস্ব ভাগ করতে চাই, যে রাজস্ব আয়টা যেটা হয়। এখন জিনিসটা হচ্ছে যে গতকাল তিনি যে কথাটা বলেছেন সেখানে তিনি এখনো সেই জায়গাটাতে আছেন যে তিনি বিসিবি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে লভ্যাংশ শেয়ার করতে চায়, তারা কিভাবে করা যায় সেটা নিয়েও তারা চিন্তা করছে। কিন্তু জিনিসটা হচ্ছে যে তিনি একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন, এই মৌসুমে কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে শেয়ার মানে লভ্যাংশ শেয়ার করা হবে না। এর একটা বড় কারণ হচ্ছে যে তিনি যেহেতু নতুন করে নাজমুল হাসান পাপনের জায়গায় এসেছেন, তিনি জানেন না এখনো বিপিএল থেকে কিভাবে কি পরিমাণ টাকা ইনকাম করা যাবে, কিভাবে আয় হয় আর কি, এই রাজস্ব ব্যাপারে তিনি জানেন না। তার ধারণা বা তার কথা হচ্ছে যে এই মৌসুমটা তিনি দেখবেন, দেখার পর কি পরিমাণ টাকা আয় হয়, ফ্র্যাঞ্চাইজিদের কত শতাংশ দেওয়া যেতে পারে সেটা নিয়ে আলোচনা করবেন এবং ভবিষ্যতে চেষ্টা করবেন যে একটা দল যে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে সেটা লম্বা সময়ের জন্য দেওয়া হয় যেন, এবং এই লভ্যাংশ শেয়ারটাও করা হবে। এই হচ্ছে লভ্যাংশ শেয়ার নিয়ে আমার কাছে যে তথ্যটা বা আমার কাছে যেটা মনে হয়েছে বা তিনি যেটা বলেছেন, এই হচ্ছে জিনিস। আর কিছু ব্যাপার তিনি সামনে এনেছেন, যেটা হচ্ছে যে তিনি বলেছেন যে আম্পায়ারিং, হকাই, ডিআরএস এগুলো দিয়ে তিনি ক্রিকেট মানে বিপিএল এর আকর্ষণটা বাড়াতে চান। বেশ কয়েকটা মৌসুমে বাংলাদেশের দর্শকদের সবচেয়ে বড় যে আক্ষেপটা ছিল সেটা হচ্ছে যে হকাই বা ডিআরএস না পাওয়া। মাঝে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটা মৌসুমের গ্রুপ পর্বে যে খেলাগুলো হচ্ছে সেখানে এই ডিআরএস এর ব্যবহার করেছে, যেটা হচ্ছে ডিআরএস না, কিন্তু সেটারই একটা মানে কি বলবো একই রকম প্রায়, কিন্তু অনেকটাই ভিন্ন বলা যায়। তো এই জায়গাটা তিনি সমাধান করতে চান। তিনি বলেছেন যে এখন থেকে প্রত্যেকটা মৌসুমেই হকাই বা ডিআরএস থাকবে। আর যে জিনিসটা হচ্ছে যে আম্পায়ারিং এর মান বাড়ানো। আম্পায়ারিং অনেকটা বড় প্রশ্ন, কারণ বাংলাদেশে যখনই খেলা হয় বা বাংলাদেশের প্রিমিয়ার লিগ, ডিপিএল এই খেলা, বিপিএল এই খেলাগুলো যখন, এনসিএল, বিসিএল এই ধরনের খেলাগুলো যখন হয় তখন সবসময় আম্পায়ারিং একটা বড় প্রশ্নের জায়গা তৈরি হয়। আপনার যদি মনে থাকে সবশেষ যে ডিপিএলটা হলো সেখানে মোহামেডান এবং প্রাইম ব্যাংকের খেলা খুব সম্ভবত ছিল, সেই ম্যাচে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছিলেন। এই ম্যাচটাতে কিন্তু আম্পায়ারিংটা অনেক বেশি কথা উঠেছিল। একটা আউট নিয়ে আবু হায়দার অনেক ক্যাচ ধরেছিলেন, সেই ক্যাচটা নিয়ে একটা আলোচনা হয়েছিল, মুশফিকুর রহিমের ক্যাচ ছিল সেটা। তো এই আম্পায়ারিং এর মানটা তিনি বাড়াতে চান, যাতে করে হচ্ছে বিপিএল এর পুরো মৌসুমে আম্পায়ারিং নিয়ে কথা বলতে না হয়, আম্পায়ারিং নিয়ে সমালোচনার জায়গা তৈরি না হয়। তিনি এই কাজটা করতে চান। তিনি তার ধারণা হচ্ছে বা তার কথা হচ্ছে এগুলো করে তিনি বিপিএলটাকে আকর্ষণীয় করবেন। কিন্তু কথা হচ্ছে যে শুধু এই কয়েকটা কাজ করে কি আসলে বিপিএল আকর্ষণীয় করা সম্ভব? কারণ বিপিএল যদি আপনি আকর্ষণীয় করতে চান, আপনাকে সবার আগে যে
যে জিনিসটা লাগবে অবশ্যই আপনি সম্প্রচার কিংবা আম্পায়ারিং খেলার মান এগুলো ভালো করতে পারলে তো অবশ্যই আকর্ষণীয় হবে, কিন্তু তার সঙ্গে আপনার তো টি-20 ক্রিকেট খেলবেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে পারেন এমন ভালো ক্রিকেটার তো আপনাকে আনতে হবে। কারণ এই সময়ে দেখুন আপনি দুটো টুর্নামেন্ট হবে, SA-20 এবং IL-T20। এই দুটো টুর্নামেন্টে বিশ্বের প্রায় 80 জনেরও বেশি হবে, 100 জনের মতো ক্রিকেটার যারা টি-20তে নিয়মিত খেলেন, সেই রকম 100 জন ক্রিকেটার বিপিএলে খেলবেন না, তারা সবাই IL-T20 কিংবা SA-T20তে খেলবেন। তার মানে হচ্ছে আপনি ক্রিকেটার পাচ্ছেন কোথায়? যদি আপনি ক্রিকেটার আনতে না পারেন, বড় বড় ক্রিকেটার আনতে না পারেন, যেমন লাস্ট কয়েকটা মৌসুমে আমরা দেখেছি শেষ দিকে এসে বেশ কিছু বড় ক্রিকেটার আনা গেছে, কিন্তু এইবার তো সেটা সম্ভব না। কারণ দেখুন এই তিনটা টুর্নামেন্টই বিপিএল, IL-T20, SA-T20 প্রায় একই সময় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে গিয়ে শেষ হবে বা দ্বিতীয় সপ্তাহে গিয়ে শেষ হবে। তো তার মানে হচ্ছে আপনি শেষ দিকে গিয়ে ফাইনাল, সেমিফাইনাল এই সময়গুলোতে আপনি বড় ক্রিকেটার দেখবেন না, এটা অনেকটাই নিশ্চিত। আপনি সবচেয়ে যে জিনিসটা থাকা যাবে বা দেখা যেতে পারে যে টুর্নামেন্টের প্রথম এক সপ্তাহে হয়তো আপনি আন্দ্রে রাসেল, সুনীল নারিন বা আরও যাদেরকে আপনি আনতে চান বিশ্বের বড় বড় ক্রিকেটার বা তারকা ক্রিকেটার, তাদেরকে আপনি হয়তো প্রথম এক সপ্তাহে দেখতে পারেন। তারপর থেকে তারকা ক্রিকেটারের দিক থেকে বিপিএলটা একেবারে মেরে হওয়ার সম্ভাবনা আছে বলে আমার কাছে আপাতত এটা ধারণা করা যাচ্ছে বা আমি যেটা এটা মনে করছি। কিন্তু এইখানে একটা বিপিএল ফারুক আহমেদকে একটা চিন্তা করতে হবে বা ফারুক আহমেদকে ভাবতে হবে যে কিভাবে বিপিএলটাকে বিপিএল তারকা ক্রিকেটে আনা যায়। ফ্র্যাঞ্চাইজিরা টাকা খরচ করতে আমরা দেখেছি বেশ কয়েকটা মৌসুমেই ফ্র্যাঞ্চাইজিরা টাকা খরচ করেছেন, কিন্তু কথা হচ্ছে তারা ক্রিকেটার পান না, পর্যাপ্ত ক্রিকেটার পান না। এটা নিয়ে তাদের উইন্ডো নিয়ে কাজ করতে হবে। এইবার যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সেই কারণে বিসিবি চাইলে সেটাকে পিছিয়ে দিতে পারছে না। যেমন গত মৌসুমে আমরা দেখেছি যে 19 জানুয়ারি শুরু হয়েছিল, মার্চের 1 তারিখে ফাইনাল হয়েছিল, তখন আমরা প্রায় অর্ধেকটার সময় আমরা বড় ক্রিকেটারকে পেয়েছি, বড় তারকা সব ক্রিকেটারদের পাওয়া গেছে। এইবার সেটা যেহেতু সম্ভব হচ্ছে না, বিসিবির সভাপতিকে চিন্তা করতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে যে আগামী যে মৌসুমগুলো হবে এই মৌসুমের পর থেকে সেটা যেন একটা ভালো একটা স্লটে হয়, সেই স্লটে যেন ক্রিকেটার আনা যায় সেটা নিয়ে তাদেরকে চিন্তা করতে হবে। এই মৌসুমটা মনে হয় যে খুব একটু মেরে হতে পারে, একটু নরবরে টুর্নামেন্ট হতে পারে, যেহেতু বড় ক্রিকেটার থাকবে না, সেই সঙ্গে সাকিব আল হাসানের বিপিএলে না খেলা একটা বড় সম্ভাবনা আছে। সাকিব আল হাসানের যে ক্রেজ সেটা যদি আপনি না থাকে, আপনি অনেক দর্শক বিমুখ হতে পারে বিপিএল এর প্রতি, এটা ধারণা করা যেতে পারে। সে সঙ্গে তামিম ইকবাল কিন্তু একটা শঙ্কা তৈরি এখনো হয়েছে বলা যাবে না, কিন্তু একটা শঙ্কা একটু একটু করে গুঞ্জন শোনা যাচ্ছে যে তাকে নিয়ে একটা শঙ্কা আছে, তিনি বিপিএল খেলবেন কি খেলবেন না আমরা এখনো জানি না। তো এই হচ্ছে আপডেট। যদি ভালো ক্রিকেটার না পাওয়া যায়, বিপিএল আসলে আকর্ষণীয় করে তোলা শুধুমাত্র আম্পায়ারিং ব্রডকাস্টিং দিয়ে শুধুমাত্র করে তোলা খুব কঠিন হয়ে যাবে। সেই সঙ্গে উইকেটটাও মাথায় রাখতে হবে, কারণ শীতের সময় খেলা হবে, ডিসেম্বর জানুয়ারি এই সময়টা বাংলাদেশের একদম মানে খুব বেশি শীত থাকে, এই সময় উইকেট তৈরি করাটা কঠিন হয়ে যাবে। মিরপুরে যে ধরনের উইকেট বানানো হয় সেই ধরনের 120 রান 30 রানের উইকেটে কতটা জমজমাট হবে, আকর্ষণ হবে, সেটা আমার কাছে এখনো আসলে ক্লিয়ার না ব্যাপারটা। কিন্তু তারপর আমরা আসলে প্রত্যাশা করতেই থাকবো বা প্রত্যাশা করতেই পারি যে ফারুক আহমেদ তিনি যেভাবে চাচ্ছেন, তিনি যদি আসলে পারেন সেটা অবশ্যই তার জন্য সফলতা হবে বা সাফল্যর একটা বড় অংশ হবে। দেখা যাক, এখন অনেক সময় আছে, 3 মাস তো অবশ্যই বাকি আছে। বিপিএলে তারা আসলে কি ধরনের চমক দেখাতে পারেন কিংবা তারা কি ধরনের আকর্ষণীয় জিনিস আনতে পারেন, করতে পারেন, সেটা আমরা দেখার অপেক্ষায় থাকবো। আমরা আগামী দিন বিপিএল নিয়ে নতুন কোনো একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো, যে আপডেটটা আপনারা আমাদের কাছে প্রথম থেকে শুনবেন আমরা আশা করি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফেঞ্জির সাথেই থাকুন।